মিসেস গুহ আবার কি রে পাজি মেয়ে, মা বলে ডাকিস না কেন? আমার মা হওয়া তো সোজা নয় বুঝলে, আমি দ্য পারফেক্ট মাদার দোয়েল বসুর মেয়ে। প্রয়োজনে ওনাকে ডেকে বসিয়ে কথা বল, কি সমস্যা, কেন এমন এড়িয়ে চলেন। তারপরে যদি ফল না হয় তবুও নিজের তরফে 100 ভাগ দে। উনি যদি এমনই থাকেন তাহলে বলবো এটা ওনার ব্যক্তিগত রুচি, শিক্ষা অথবা আপব্রিঙ্গিং। আত্মসম্মান অকারণে বিলিয়ে দিয়ে নয় মা, তোমাকে ইচ্ছে করে গুহ বাড়ির পুজোতে যেতে বারণ করেছিলাম। ওই মহিলা সমস্ত দায়িত্ব একা নিলেন, সমস্ত আত্মীয় স্বজন, পাড়া পড়শি, লেবার, কর্মচারী, অফিস স্টাফদের গুনে গুনে প্রত্যেককে নিমন্ত্রণ করলেন। শুধু তোমাদের বেলায় দ্বিচারিতা আমি মেনে নেব কেন? আমাকে এখনো বাইরের লোক ভাবে নাকি ওই মহিলা? শনিবার পুজো, ওপর থেকে নেমে এসে বলেন কিনা কাল পুজো দেব। রাগান্বিত গলায় মায়ের দিকে পেছন ফিরে তাকিয়ে বলে দোলন। দোয়েল বসু একটা ছোট্ট নিঃশ্বাস সচেতনে নিয়ে মেয়ের মাথায় হট অয়েল ম্যাসাজে মন দেন। রাত 11:30টায় নিজের শোবার ঘরের অ্যাটাচ বাথরুম থেকে মাথায় শ্যাম্পু করে ঘরে এসে দোলন দেখে তার সাইলেন্ট করে রাখা মোবাইলে তুহিনের 3খানা মিসড কল হয়ে স্ক্রিন লাইট জ্বলে আছে। একটা সাদা আর গোলাপি রং মেশানো নাইট স্যুট পরে, চুলটা ড্রায়ারে হালকা শুকিয়ে আলগোছে উঁচুতে একটা পনিটেল বেঁধে নেয় দোলন। আলিশে কাত হয়ে শুয়ে তুহিনকে কল ব্যাক করে। কোথায় ছিলে? বাথরুমে স্নানে। এত রাতে? তুমি তো জেনারেলি সকালে করো। মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দিয়েছিল মা। ও, আজ কখন বেরিয়েছো? বিকেলে 5টার দিকে। আজ যে ও বাড়িতে যাবে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? মনে হলো আর চলে গেলে। বললে তুমি তো সেই বলতে, মাকে বলে দেখো কি বলে, তাই ওনাকেই সরাসরি জিজ্ঞেস করেছি। আর হ্যাঁ, কোনো উত্তর পাইনি, অ্যাজ ইউজুয়াল। তবু আমাকে জানিয়ে আসাটা উচিত ছিল দোলন। আস্ক ইয়োরসেলফ, তুমি জানো তুমি এটা ঠিক করনি। অ্যাটলিস্ট আমার বাড়ি ফেরার জন্য ওয়েট করতে। তারপর তোমার কোনো টাইমে ঠিক আছে বাড়িতে ফেরার তুহিন? কাল বাবার চোখটা না দেখালেই নয়। বাবা মায়ের আর কে আছে আমি ছাড়া দায়িত্ব নেবে? শোনো দোলন, কিছু মনে করো না। সব মেয়ের বাবা মাকে মানসিক প্রস্তুতি আগে থেকে নিতে হয়। যে মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর অত সময় ধার্য করতে পারে না বাবা মায়ের জন্য। তুহিনের শেষের কথা তীরের মতো বিঁধল দোলনের বুকে। শেষের কথা তীরের মতন বিঁধল দোলনের বুকে। ফোনটা কিছু না বলেই কেটে দিল সে। মঞ্জুরির অর্চনা দিয়ে বিয়ের কমাস পর যখন প্রথম দোলন মঞ্জুরিতে জয়েন করে, অর্চনা জিজ্ঞেস করেছিল, কি রে, কেমন কাটছে নতুন জীবন? তুহিন অচেনা হলে একটু অসুবিধা হলেও হতে পারতো, কিন্তু এতদিনের সম্পর্ক তো, তাই আর মানুষটাকে তেমন নতুন লাগছে না বৌদি। অর্চনা অভিজ্ঞ গলায় বলেছিল, এর আগের মানুষ আর পরের ব্যক্তিটা এক হলেও পরিস্থিতি পাল্টে যায়, সেই সঙ্গে মানুষটাও পাল্টে যায় বেশিরভাগ ক্ষেত্রে। বিয়ের আগে আর পরের মানুষটা হলো হাতের তালুর এপিঠ আর ওপিঠের মতন আলাদা। কেন মেয়েটার ফুরফুরে মনটায় নেগেটিভ কথা ঢোকাচ্ছ? ব্যতিক্রম সব জায়গাতেই আছে বুঝলে। না গো দোলনদি, তুহিনটা খুব সিনসিয়ার, ম্যাচিওর একজন মানুষ, দেখলেই মনে হয়। তুমি খুব ভালো থাকবে দেখো। দোলনের গা জড়িয়ে হেসে বলে শ্রীময়ী। হয়তো ঠিকই বলেছিল অর্চনাদি, তুহিনকে আজকাল চিনতে পারে না দোলন। বিয়ের আগে একবার কথা বলার জন্য অপেক্ষা করত। কয়েক মাস ব্যবধানের পর যখন তুহিনের সঙ্গে দেখা হওয়ার দিন আসতো, খুব সুন্দর করে সাজত দোলন। তুহিন ভালোবাসত দোলনের মোটা কাজল, হালকা রঙের শাড়ি, চওড়া পিঠের ব্লাউজ। দোলন ঠিক সেভাবেই তৈরি হতো। কখনো কখনো অল্প করে ফুল সাজাতো কোকড়া ঢেউ খেলানো চুলের খোপায়। তুহিনের সঙ্গে সারাদিন কোনো রিসোর্ট, মল কিংবা কাছে পিঠের কোনো ফেমাস ডেস্টিনেশনে কাটিয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরত, চোখে জল আসতো দোলনের। এই দূরত্ব, এই কমাসের বিরহ যন্ত্রণা আন্দাজ করে সে তুহিনের বুকে ফুপিয়ে উঠত। আমরা কেন সপ্তাহে বা মাসে অন্তত একবার দেখা করতে পারি না তুহিন? তুমি তো জানো বেবি, আমার কাছে অত সময় থাকে না। তবুও যতটুকু সময় পাই আমি তো ছুটে আসি তোমার কাছে। বেলকনিতে তুহিনের কোলে বসে থাকা দোলনের খোলা ঘাড়ে ঠোঁট ঘষে আরো একটু আদর করে বলে তুহিন। তুহিনের সঙ্গেই আজকাল খুব বেশি কথা আর এগোতে পারে না দোলন। আগামী পর্বগুলির জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য সোলুইস্ট যে গল্প বলে।